আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মরক্কোকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। রাতে স্পেন বেলজিয়ামের দ্বৈরথ। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি। বিপদসীমার উপর দিয়ে বইছে ৬ নদীর পানি। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী প্লাবিত। হবিগঞ্জে তলিয়ে গেছে ১০টি গ্রাম। শক্তিশালী ভূমিকম্পে পরিত্যক্ত নগরীতে পরিণত হবে ঢাকা, আশঙ্কা গবেষকদের। মহাবিপর্যয় এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি ও রাজধানীকে বিকেন্দ্রীকরণের পরামর্শ। এবং ঢাকার তাপমাত্রা কমাতে উত্তরায় মিয়াওয়াকি পদ্ধতিতে কৃত্রিম বন তৈরি করেছে উত্তরা সিটি কর্পোরেশন। পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে মরক্কোর রূপকথার দৌড় থামিয়ে লাবলুরা ২-০ গোলের জয়ে টানা তৃতীয়বার বিশ্বমঞ্চে নিশ্চিত করল শেষ চারে। এই পরাজয়ে স্বপ্নভঙ্গ হল মরক্কোর। গত আসরে সেমিফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়া হলো না তাদের। আরো জানাচ্ছেন পরাগ আরমান। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দ সুর উঠল বোস্টন স্টেডিয়ামের গ্যালারিতে। লাল নীল সাদা পতাকায় ছেয়ে গেল চারপাশ, আর ফ্রান্সের ফুটবলারদের চোখে মুখে বিনা চ্যালেঞ্জ জয়ের আনন্দ। অন্যদিকে হতাশাজনক পারফরমেন্সে শেষ ৮ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার একমাত্র প্রতিনিধি হয়ে টিকে থাকা মরক্কোর। শুরুতেই মরক্কোর উপর হানা দেয় ফ্রান্স, তবে এমবাপ্পে উপমেকানোর আক্রমণ সাফল্য পায়নি গোলকিপার ইয়াসিন বনুর দৃঢ়তায়। মরক্কোর রক্ষণ দুর্বলতায় যখন ইচ্ছে তখনই লাবলুরা ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়ে, কিন্তু গোলের অপেক্ষায় থাকতে হয় ২৫ মিনিটে পেনাল্টি পাওয়ার আগ পর্যন্ত। তবে কিলিয়ান এমবাপ্পের নিয়ে স্পট কিক থেকে দলকে বাঁচান ইয়াসিন বনু। এই নিয়ে দুই বিশ্বকাপে মোট ৪টি পেনাল্টি ঠেকালেন বনু। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে লুকাস দিনিয়েরের শট অদ্ভুত এক বাঁক নিয়ে ক্রসপিসে লেগে ফেরে। তাতে গোলশূন্যভাবে শেষ হয় খেলার প্রথমার্ধ। এই অর্ধে ১৩ বার শট নিয়ে বল মরক্কোর জালে জড়াতে পারেননি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তারকারা জ্বলে উঠলে আলো আসবেই, ভালো জানা কোচ দিদিয়ার দেশামের। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন তারকারা। পেনাল্টি মিস করা এমবাপ্পে ম্যাজিক দেখান। লিড নিয়ে স্বস্তি নামে ফ্রান্স শিবিরে। এতে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করা লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেন ফ্রেঞ্চ ফরওয়ার্ড। নিজের মতো নীরবে নিবৃত্তেই খেলছিলেন দেমবেলে। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ৬৬ মিনিটে আচমকা শটে তিনি ব্যবধান দ্বিগুণ করেন। ২ গোলে এগিয়ে থাকার সুবিধায় এমবাপ্পেকে বিশ্রাম দিতে ফিলিপ মাতেতাকে মাঠে নামান কোচ। পরে গোল শোধের চেষ্টায় ফ্রান্সের সীমানায় হানা দিলেও রক্ষণে চির ধরাতে পারেনি মরক্কো। বদলা নেয়ার ম্যাচে আঁচড়ও কাটতে পারল না অ্যাটলাস লায়নরা। আর এই জয়ে টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। আবারও বিশ্বকাপ শিরোপা জিততে আর মাত্র ২টো ম্যাচ দূরে দাঁড়িয়ে এমবাপ্পে দেমবেলেরা। পরাগ আরমান, এটিএন বাংলা। এবারে অন্য প্রসঙ্গ। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা ও খোয়াই সহ দেশের ৬টি নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ২ থেকে ৩ দিনে সিলেট, চট্টগ্রাম সহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এর মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১০টি গ্রাম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। টানা কয়েকদিনে ভারী বর্ষণ আর উজানের ঢলে দেশের সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে দেশের নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে সাতকানিয়া ও বাঁশখালী প্রায় ৫০ থেকে ৬০% এলাকা এখন পানির নিচে। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান।
ডলু নদীর তোড়ে রামপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। চন্দনাইশের শঙ্খ নদীর পানি বিপদসীমা ছাড়ানোয় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 20,000 মানুষ। উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। 2007 সালের বাঘাইছড়ি বন্যার যেই রেকর্ড ছিল, অর্থাৎ সেই রেকর্ডের চেয়ে এখন পর্যন্ত পানির পরিমাণ বেশি মনে করছি আমরা। এখন এই নিম্নাঞ্চলের প্রায় বেশিরভাগ এলাকাই প্লাবিত হয়েছে। সকাল রাতেই ঘরে প্রচণ্ড পানি উঠে গেছে। এখন পরিবার পরিজন নিয়ে ওদেরকে আশ্রয় কেন্দ্রে রাখছি, আমি বাড়ি পাহারা দিচ্ছি। আমাদের এখানে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইতোমধ্যে প্রায় 104টি আশ্রয় কেন্দ্র তৈরি রেখেছি। এছাড়াও সময়ে সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ারেস্ট যদি লোকজন সেটা তাদের জন্য সুবিধাজনক হয় সেটাও প্রস্তুত আছে, আমরা সেটাও রেডি করে খুলে দেব। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। মুহূর্তের মধ্যে প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। পাহাড়ি ঢলে রাঙামাটির কাঁচলং ও রাইখাং নদীর পানি ও কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি ও বিলাইছড়ি বিস্তীর্ণ এলাকা পানির নিচে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের তীব্র সংকট। সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। বন্যার পাশাপাশি পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ পাহাড় ধসের ঝুঁকি। মারিশা দীঘিনালা ও রাজস্থলী সীমান্ত সড়ক যোগাযোগ পাহাড় ধসে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ঝুঁকি এড়াতে জেলা জুড়ে খোলা হয়েছে 34টি আশ্রয় কেন্দ্র। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। টানা বর্ষণ, পাহাড়ি ঢল, ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে চট্টগ্রামে গেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে রংপুর অঞ্চলের মানুষকে বন্যা ও নদী ভাঙনের দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। আমরা ইনশাল্লাহ এখান থেকে বাঁশখালী যাচ্ছি। বাঁশখালীর থেকে ফেরার পথে আমরা লোহাগাড়া এবং সাতকানিয়া আমরা চেষ্টা করব। এরপরে শহরেরও কিছু জায়গায় আমরা যাব, দেখব, আপনাদের অবস্থা দেখে আপনাদের পক্ষ থেকে আপনাদের হয়ে আমরা যাতে কাজ করতে পারি সেই চেষ্টা করব। তাছাড়াও আমাদের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভা 3টি গুরুত্বপূর্ণ খসড়ার অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে বেজা ও পিপিপি কর্তৃপক্ষের কার্যক্রম একীভূত করে একটি শীর্ষ বিনিয়োগ সমন্বয়কারী সংস্থা গঠন। এছাড়া জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র 2026-30 অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে আমদানি নীতি আদেশ 2026-29 অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্র পরিচালনার নানা কর্মসূচির মধ্যেও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সময় কাটিয়ে শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বের বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনে কুমিল্লার লালমাই উপজেলার 127 জন শিক্ষার্থী ও 43 জন শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে সুনাগরিক ও দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ সচিবালয়ের শিক্ষা সফর কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন এবং চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন। এ সময় ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে শিক্ষকদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্তিশালী ভূমিকম্পে রাজধানীতে উদ্ধার কাজে জনবল খুঁজে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এমন দুর্যোগে ঢাকাকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হবে সরকার। এই পরিস্থিতি এড়াতে মহানগরীকে বিকেন্দ্রীকরণ করে পশ্চিমাঞ্চলে স্থানান্তরের পরামর্শ গবেষকদের। একই সাথে উদ্ধার সংশ্লিষ্টদের জন্য সেখানে প্রয়োজনীয় স্থাপনা ও সুবিধা রাখার উপর জোর তাদের। এজন্য ঢাকার আশপাশের এলাকায় শহরকে বিস্তৃত করা হচ্ছে বলে জানিয়েছে রাজুক। ইমদাদুল্লাহ বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব ছবি তুলেছেন মোহাম্মদ মোহসেন। ভূমিকম্পে ভবন ধসবে, মানুষ মরবে, সেই হিসাব নিকেশ বেশ পুরনো। কিন্তু আতঙ্কের নতুন বার্তা
ধসে পড়া ভবন থেকে উদ্ধার কাজ চালানোর মতো থাকবে না জনবল। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে ঢাকার অন্তত ৬০% ভবন ধসে পড়লে তাতে বহু মানুষ আটকে যাবেন। আরও বড় বিপর্যয় বয়ে আনবে গ্যাস ও বিদ্যুৎ লাইনের বিস্ফোরণ। যেসব ফ্যান্সি বিল্ডিং সেগুলো হয়তো লিকুইফ্যাকশন হয়ে নিচের তলাটা ডুবে যাবে, এক্সিট বন্ধ হয়ে যাবে, মানুষ সেখানে হয়তো আটকা পড়ে যাবে এবং উদ্ধার টিম পৌঁছাতে পারবে না। শর্ট সার্কিট হয়ে গ্যাসের থেকে আগুন ধরে সেখানে তারা ধুকে ধুকে মৃত্যুর দিকে চলে যেতে পারে। তাহলে ভূমিকম্প পরবর্তী অবস্থা আরো মারাত্মক। সরকার হয়তো বাধ্য হবে অ্যাবান্ডন সিটি হিসেবে ঘোষণা করতে। এমন পরিস্থিতিতে এই চরম মহাবিপর্যয় এড়াতে মানুষকে প্রস্তুত করা প্রয়োজন বলছেন এই নগর পরিকল্পনাবিদ। ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স নাম যে বানানো হয়েছে, সেখানে আমরা প্রত্যেক 1 লক্ষ লোকের জন্য অন্তত এক বা একাধিক মানুষকে প্রস্তুত থাকতে হবে, যারা মহড়ার মাধ্যমে, সচেতনতার মাধ্যমে এই সমস্ত মানুষকে প্রস্তুত করবে। একটা দুর্যোগ ব্যবস্থাপনায় পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেন জানলা দিয়ে লাভ দিয়ে পড়ে না যায়। এই যে ঘটনাগুলো, এটা করার পিছনে সরকারের পরিকল্পনা আছে, বিনিয়োগ নাই, বাস্তবায়ন নাই। 2009 সালে জাতিসংঘের সহযোগিতায় কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম CDMPর অধীনে দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছিল সরকার, কিন্তু অর্থ শেষ, তাই প্রকল্পটিও ভেস্তে গেছে। CDMP ৬৫,০০০ ভলান্টিয়ার তৈরির তাদের প্রোগ্রাম ছিল, সেটা তো আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেছে। এখন তাদের বয়স হয়ে গেছে, তারা ডিসপ্লেসড হয়ে গেছে। যেহেতু ভূমিকম্প আমাদের দ্বার প্রান্তে অবস্থান করছে, আমাদের উৎস হচ্ছে পূবে, তাহলে পশ্চিম প্রান্তে ভূমিকম্পের আঘাতটা অতটা মারাত্মক হবে না। তাহলে আমাদের অনেক স্ট্র্যাটেজিক অনেক জিনিস, সেগুলো যদি আমরা পশ্চিমের দিকে নিয়ে যাই, তাহলে ভূমিকম্পে ঢাকা শহর ক্ষতিগ্রস্ত হলো, পরবর্তীকালে আমরা দ্রুত আগের অবস্থায় ফিরে আসতে পারি। পূর্বাচল থেকে শুরু করে পুরোটা এই দিক থেকে ঘনবসতিগুলোকে একটু বিন্যস্ত পরিকল্পিত জায়গায় রিকনস্ট্রাকশন, রিডেভেলপমেন্ট করা, এর জন্য আমরা ব্লক ডেভেলপমেন্ট কার্যক্রম করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে রাজুক বলছে, ঢাকার উপর চাপ কমাতে আশপাশে উপশহরকেও আধুনিকায়ন করা হচ্ছে। পূর্বাচল হলো আমাদের প্ল্যানে অত্যন্ত আধুনিক একটা শহর। এইখানে আমরা ফায়ার ব্রিগেডকে জায়গা দিছি এবং কিছু যন্ত্রপাতিও দিছি, তারা এগুলো সেখানে রাখছে। সেখান থেকে এই উদ্ধার কাজগুলো তারা করতে পারবে। আর্থকোয়েক সেফটি ইনস্টিটিউট করছি মহাখালীতে, এরা স্পেশালাইজড হয়েতে শুধু এই আর্থকোয়েক নিয়ে কাজ করবে। মহাদুর্যোগে কাগজে কলমে পরিকল্পনা কতটুকু কাজে দেবে তা হয়তো সময় বলে দেবে, কিন্তু ঢাকাকে বাঁচাতে সম্মিলিত ও কার্যকর উদ্যোগ না নিলে চড়া মূল্য দিতে হবে কোটি নগরবাসীকে, বলছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জনসংখ্যার চাপ, উঁচু ভবন আর অপরিকল্পিত নগরায়নের ফলে বাড়ছে ঢাকার তাপমাত্রা। 1 দশকে রাজধানীর আশেপাশের এলাকা থেকে নগরীতে তাপমাত্রা বেড়েছে 3 থেকে 4 ডিগ্রি। এই বাস্তবতায় মিয়াওয়াকি পদ্ধতিতে উত্তরায় ঘন বন তৈরি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষের দাবি, কৃত্রিম বনের মাধ্যমে জীববৈচিত্র্যের ইতিবাচক পরিবর্তন আসবে। প্রকল্পের বৈজ্ঞানিক মূল্যায়নের পরামর্শ পরিবেশবিদদের। দেখুন তহিদুর রহমান তুফির 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব। একদিকে কনক্রিটের বিস্তার, অন্যদিকে সবুজের অভাব। দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে রাজধানী ঢাকা। গরম কমাতে নগরীতে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে অনেক, তবে নিয়ন্ত্রণে রাখা যায়নি তাপের পারদ। 1 দশকে বিশ্বের রাজধানী শহরগুলোতে আশেপাশের এলাকা থেকে তাপমাত্রা বেড়েছে 2 থেকে 3 ডিগ্রি। ঢাকায় এই বৃদ্ধি 3 থেকে 4 ডিগ্রি। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবের সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত নগরায়ন। জলাভূমি ভরাট, গাছপালা কমে যাওয়ায় শহর জুড়ে তৈরি হয়েছে আরবান হিট আইল্যান্ড। ঢাকার বায়ু, মাটি ও পানি দূষণ কমিয়ে পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রায় 55 কাঠা জায়গায় জাপানি মিয়াওয়াকি পদ্ধতিতে বনায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কি প্রভাব পড়েছে এই বনায়নের? জাপানি মিয়াওয়াকি পদ্ধতিতে তৈরি উত্তরার প্রকল্পে লাগানো হয়েছে 250 প্রজাতির গাছ। 8 মাসের মধ্যেই যা ঘন বনে পরিণত হয়েছে। তবে গাছ লাগিয়েই থেমে না থেকে এর বৈজ্ঞানিক মূল্যায়নের পরামর্শ পরিবেশবিদদের। একটি নতুন পদক্ষেপ হলো মিয়াওয়াকি ফরেস্ট। এটি একটি ভালো উদ্যোগ এবং এই ধরনের উদ্যোগে ইন্টেন্সিভ বনায়ন করা হচ্ছে, ডাইভার্সিফাইড প্ল্যান্টেশন এখানে করা হচ্ছে। এই কারণে এখানে বিভিন্ন ধরনের প্রাণীর যে বৈচিত্র্যতা
পাখালির যে বৈচিত্র্যটা ইতিমধ্যে সেটিও দেখা যাচ্ছে। এইটিকে আন্তর্জাতিকভাবে যদি আমরা স্বীকৃতি আদায় করতে চাই, আমরা যদি গ্লোবাল কার্বন ট্রেডিংয়ের কথা চিন্তা করি, তাহলে আগে বেসলাইনটা আমাদেরকে অ্যাপ্রুভাল নিতে হবে, বেসলাইনটাকে আমাদেরকে জানতে হবে। যেখানে সেখানে গাছ লাগানোর পরিবর্তে পরিকল্পনা অনুযায়ী সড়ক, খালপাড়, পার্ক ও সরকারি খালি জমিতে উপযোগী প্রজাতির গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সাধারণ যে কোনো বনায়নের চেয়ে মিয়াওয়াকি বনে 10, 15, 20 গুণ বেশি আমরা ঘন বন তৈরি করতে পারি। সেখানে অক্সিজেনের যে পরিমাণ অক্সিজেন তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করা হয়। মিয়াওয়াকি বন এই কারণে কিন্তু সারা বিশ্বেই অনেক শহরে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে। লেকের পাশগুলোতে বা কোনো একটা স্কুলের প্রাঙ্গণে এই ধরনের বন তৈরি করতে পারলে কিন্তু সেই বনের মাধ্যমে ঢাকার যে সবুজায়নের সংকট সেটা কিছুটা হলেও কমাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে লাগানো গাছ দীর্ঘমেয়াদে বাঁচিয়ে রাখতে পারলেই মিলবে সাফল্য। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। খুলনা পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি নামে এক বন্দী দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ফের গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে কারাগার থেকে তিনি পালিয়ে যান। কারা সূত্রে জানা গেছে, ইমন মাঝি সানাডাঙ্গা থানায় চুরির মামলায় গ্রেপ্তার হওয়ার পর 13 জুন থেকে তিনি খুলনা জেলা কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার বিকালে কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে তিনি সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পলাতক বন্দীকে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে খুলনা জেলার লবণচড়া থানার সাচেবনিয়া এলাকা থেকে কেএমপির সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযান চালিয়ে জেল পলাতক আসামি ইমন মাঝিকে গ্রেপ্তার করেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সামরিক এবং অবকাঠামোগত 90টি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্ট করা এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের প্রায় 90টি সামরিক এবং অবকাঠামোগত স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূল অঞ্চলের নজরদারি স্থাপনা ও সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ডিপো, নৌবাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন লজিস্টিক অবকাঠামো। এর আগে গত 7 জুলাই মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে কুয়েত এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা চালায় আইআরজিসি। এবারে খেলার খবর। আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের পর এবার ইংল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজ হারল ভারত। এতে দীর্ঘ 7 বছর পর টানা 2টি সিরিজে পরাজয়ের তেতো স্বাদ পেল টিম ইন্ডিয়া। সিরিজের চতুর্থ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের 9 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ভারতের দেওয়া 158 রানের লক্ষ্য তাড়া করতে নেমে হ্যারি ব্রুক ও ফিল সল্টের ব্যাটিং তাণ্ডবে 37 বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ইংলিশরা। ব্রুক 40 বলে 79 রানে অপরাজিত থাকেন এবং সল্ট করেন 59 রান। এর আগে প্রথমে ব্যাটিং করা ভারত 7 উইকেটে 157 রান করে। শ্রেয়াস আয়ার সর্বোচ্চ 80 রান করেন। এই হারে 5 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম একবার। মরক্কোকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে 2 বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। রাতে স্পেন বেলজিয়ামের দ্বৈরথ। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি। বিপদসীমার উপর দিয়ে বইছে 6 নদীর পানি। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী প্লাবিত। হবিগঞ্জে তলিয়ে গেছে 10টি গ্রাম। শক্তিশালী ভূমিকম্পে পরিত্যক্ত নগরীতে পরিণত হবে ঢাকা, আশঙ্কা গবেষকদের। মহাবিপর্যয় এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি ও রাজধানীকে বিকেন্দ্রীকরণের পরামর্শ। এবং ঢাকার তাপমাত্রা কমাতে উত্তরায় মিয়াওয়াকি পদ্ধতিতে কৃত্রিম বন তৈরি করেছে উত্তরা সিটি কর্পোরেশন। পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।